দর্শক, আজকে দেখলেন হাইকোর্টে কি হয়েছে আইপ্যাক মামলাটার। আজকে তো লাইভ স্ট্রিমিং চলছিল। আগের দিনে তো হিয়ারিং হয়নি, বিচারপতি ঘোষ তো উঠে চলে গিয়েছিলেন, এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছিল। কিন্তু আজকে তো সকলকে ঢুকতে দেওয়া হয়নি। যারা মামলার সঙ্গে যুক্ত একমাত্র তারাই ওখানে আজকে ছিলেন। আজকে আর ওই মন্ত্রী ঢুকতে পারেননি। ওই দিনে মন্ত্রী ঢুকে বসেছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্য। আজকে অবাঞ্ছিত যারা লোকজন তাদের কাউকে ওখানে ঢুকতে দেওয়া হয়নি। শুধুমাত্র মামলার সঙ্গে যারা যুক্ত তারাই থাকতে পারবেন, সেই কথা আগে বলে দেওয়া হয়েছিল এবং লাইভ স্ট্রিমিং করা হচ্ছিল। তো দর্শক, আমি তো দেখলাম, আমি জানি না আপনারা কেউ দেখেছেন কিনা। ইনি হচ্ছেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.বি. রাজু। ইনি হচ্ছেন বিচারপতি শুভ্রা ঘোষ, আর ইনাকে তো চেনেন, কল্যাণ ব্যানার্জি। তো আজকে তো জোর খেলা হয়েছে কলকাতা হাইকোর্টে, জোর খেলা হয়েছে। বিরাট ব্যাটিং করেছেন এস.বি. রাজু, বিরাট ব্যাটিং করেছেন কেন্দ্রের হয়ে বা ইডির হয়ে। এবং ওনার যে কৌশল দর্শক আজকে বুঝলাম, কিভাবে টাইমটাকে কিল করতে হয় প্রয়োজন হলে, সেটা কিন্তু উনি আজকে করেছেন। লাগাতার কথা বলে গেছেন, লাগাতার কথা বলে গেছেন। উল্টো দিকের লোকেরা সেই অর্থে কথা বলার সুযোগই পাননি। আর কী বা কথা বলবেন? ওনার বক্তব্য যে প্রথমত যেটা বলার চেষ্টা হয়েছিল যে মামলা যেহেতু এখন সুপ্রিম কোর্টে, ফলে এখানে হিয়ারিং করার কোনো যুক্তি নেই। এস.বি. রাজু ইনি প্রথমে বলেন যে এখানে কেন মামলা হিয়ারিং হচ্ছে, আমরা তো সুপ্রিম কোর্টে এসছি, সেখানে তো মানে ম্যাটার পেন্ডিং আছে, তো সাবজেক্ট ম্যাটার তো একই। সুতরাং যাই নিয়ে কলকাতা হাইকোর্টে বলা হোক না কেন, এটা তো হিয়ারিং হতে কোনো প্রয়োজন নেই, কেন ওখানে হিয়ারিংটা হচ্ছে, ফলে ওখানে মুলতবি করে দেওয়া হোক, এটা কিন্তু প্রথমেই বলেন এই এএসজি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। কিন্তু তারপরেও দেখলাম বিচারপতি ঘোষ শুনতে চাইলেন, কে কি বলছেন শুনতে চাইলেন, শুনলেনও। কিন্তু শোনার সবথেকে বেশি শুনতে হয়েছে অবশ্যই ইনাকে, বেশি শুনতে হয়েছে। লাগাতার উনি এত জাজমেন্ট, এত ব্যাপার নিয়ে বললেন, যতক্ষণ হিয়ারিং তার বলতে পারেন 90% উনি নিয়ে নিয়েছেন। 90% উনি পুরো এনগেজ করে রেখে দিয়েছিলেন। বাদবাকি কল্যাণ ব্যানার্জি মিনিট 3-4 বললেন, তাতেও যখনই বলতে শুরু করলেন এস.বি. রাজু তো একেবারে মানে ধুয়ে দিলেন বলা যায়, যে আপনি কী জন্য বলতে এসছেন, আপনি কী পক্ষ নিয়ে বলতে এসছেন। মানে যুক্তি দিয়ে কথা বলছিলেন যে যে ব্যাপার বলা হচ্ছে, যার সঙ্গে সম্পর্কিত ব্যবস্থা বলা হচ্ছে, সেখানে আপনি কার জন্য বলতে এসছেন বলে অনেক সব অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুললেন, লাগাতার ফাইট করে গেলেন। আর তারপর কি হলো, তারপর যেটা হলো দর্শক, সেটা দুটো বিষয়। তো একটা হচ্ছে টিএমসির মামলা, আর একটা হচ্ছে ইডির মামলা। টিএমসির মামলাতে কলকাতা হাইকোর্ট নিষ্পত্তি করে দিয়েছে। কেন করে দিল? কারণ টিএমসির একটা বক্তব্য ছিল যে যেসব তথ্য নিয়ে যাওয়া হয়েছে সেগুলোকে সংরক্ষণ করতে হবে, পাবলিক করা চলবে না, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো ইডি যেটা বলেছে, উনি যেটা বললেন ইডির তরফ থেকে, যে কি সংরক্ষণ করব, আমরা তো কিছু আনিইনি, মানে ইডি তো কিছু আনিইনি, মানে যেগুলো আনার ছিল, সিজ করার কথা ছিল, সেগুলো সব তো মমতা ব্যানার্জি নিয়ে চলে গেছেন। তাহলে আবার কি আমরা সেগুলোকে কি সংরক্ষণ করব? তো যখন ইডি নিজেই বলছে কিছু আমরা আনিনি, কোনো সিজ করিনি, তাহলে আর এই মামলার আর কি রাখার আর কি যুক্তি রয়েছে? ফলে সেই যে মামলাটা, ওটার একেবারে নিষ্পত্তি করে দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি শুভ্রা ঘোষ। যে যখন ওনারা বলছেন কিছু আমরা নিয়েই যাইনি, তো সিজ করার কি প্রয়োজন রয়েছে? কিন্তু মানে ওই ক্ষেত্রে এস.বি. রাজু যেটা বলার চেষ্টা করেছেন যে আমরা কিছু আনিনি, মানে ইডি কিছু সিজ করেনি, এটা যেমন একটা ব্যাপার, তেমনি এটাও রেকর্ড করতে হবে, এটাও রেকর্ড করুন যে যেগুলো যা নেওয়ার ছিল, সিজ করার কথা ছিল, মমতা ব্যানার্জি সব তো নিয়ে চলে গেছেন। মমতা ব্যানার্জি তিনি তো সব নিয়ে তো চলে গেছেন। তো যখন মমতা ব্যানার্জি করে বলছিলেন এস.বি. রাজু, আমি দেখছিলাম যে ওনাদের আইনজীবী বলছেন যে মমতা ব্যানার্জি উনি একজন মুখ্যমন্ত্রী, তাকে ঠিকমতো সম্মান দেওয়া হচ্ছে না, 3 বারের মুখ্যমন্ত্রী। আমি দর্শক ভাবছিলাম, সত্যি তো আমরাও তো সম্মান দিতে চাই মুখ্যমন্ত্রীকে, কিন্তু যা করছেন আমরা তো ভুলে যাই যে উনি মুখ্যমন্ত্রী বলে, আমরা তো ভুলে যাই। হয়তো এস.বি. রাজু উনিও হয়তো ভুলে গেছিলেন, হতে পারে। মানে যে ধরনের আচরণ করেছেন, একটা এজেন্সি তদন্ত করতে যাচ্ছে, সেখানে ঢুকে সব ছিনিয়ে নিয়ে চলে যাওয়া, এটা মুখ্যমন্ত্রী সুলভ আচরণ। তো কোনো মামলা হলে যার বিরুদ্ধে এনকোয়ারির অর্ডার করার চেষ্টা হচ্ছে, তাকে আবার কি মুখ্যমন্ত্রী হিসেবে কি বলা যাবে? মুখ্যমন্ত্রী বললে মুখ্যমন্ত্রী শব্দটার তো অসম্মান। তো উনি মমতা ব্যানার্জি বলে কথা বলে গেছেন। তাতে ওই কল্যাণ ব্যানার্জির মতো আরেকজন মহিলা ওনাদের আইনজীবী ছিলেন, তিনি ওই কথা বলছিলেন যে মুখ্যমন্ত্রী বলছেন না, এত বড় মুখ্যমন্ত্রী, তার সম্মানকে করা হচ্ছে।
তো অনেক কিছু হয়েছে, কিন্তু এসবি রাজু লাগাতার যেভাবে কথা বলে গেছেন, দর্শক কাউকে চান্স দেননি কার্যত। আমি এটুকু বুঝেছি, ইডির মানে লক্ষ্যটাই ছিল যে হাইকোর্টে মামলাকে রাখা যাবে না, সুপ্রিম কোর্টে আনতে হবে। হাইকোর্টে কোনো কিছু অর্ডার আমরা করতে দেবো না, বা এমন কিছু অবস্থায় হাইকোর্টে মামলার মানে রাখতে দেবো না যেটা আবার রেফারেন্স হিসেবে সুপ্রিম কোর্টে হিয়ারিং চলাকালীন কেউ বলতে পারেন ওই তো হাইকোর্ট তো এই তো একটা ডিরেকশন দিয়েছে, সেই মতো তো কাজ করা যায় বলে একটা পজিটিভ যাতে কিছু না তুলে ধরতে পারে আর কি অন্য পক্ষ সুপ্রিম কোর্টে। ফলে পুরো বিজি করে রাখবো। এবং প্রথমত তো যেটা বলছিলাম যে পুরো মুলতবি চেয়েছিল ইডি, মানে এটা মানে হিয়ারিং করাতেই চায়নি ইডি প্রথম থেকে। তারপর শুভ্রা ঘোষ বিচারপতি, উনি দেখলাম একটা স্পেস দিলেন হিয়ারিং পর্ব চালানোর জন্য। তো কিন্তু তারপরেও যেটা হলো, শেষ পর্যন্ত যেভাবে সাবমিশন করেছেন ইনি, সে অর্থে কিছুই হলো না। আজকে বড় পরাজয়ই বলবো এই তৃণমূল কংগ্রেসের। এক তো ওদের যে মামলাটা ওই প্রিজার্ভ করতে হবে ইত্যাদি, ওটা তো নিষ্পত্তি হয়ে গেল, ওর তো কোনো ভ্যালুই থাকলো না, কোনো ভ্যালুই পাওয়া গেল না। আর সিজি করেনি কী সংরক্ষণ করবে? যা করার সেসব তো নিয়ে চলে গেছেন মুখ্যমন্ত্রী। ফলে ওটা তো মানে ক্যান্সেল হয়ে গেল, সুপ্রিম কোর্টে এলেও ক্যান্সেল হতো ওটা, নো ডাউট। কিন্তু যেটা চাওয়া হয়েছিল, যেটা বুঝতে পারছি কল্যাণ ব্যানার্জিরা যেটা চেয়েছিলেন যে হাইকোর্ট থেকেই একেবারে সব কিছুকে ডিসমিস করে দেবো, যাতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো এনকোয়ারি অর্ডার যাতে না হয় ইত্যাদি, নিজেদের মতো করে কোর্ট বসিয়ে বা যা খুশি করে, সেটা হলো না। সেই মামলাতে বিচারপতি ঘোষ মুলতবি করে রাখলেন যে যেহেতু ম্যাটারটা মানে সুপ্রিম কোর্টে আছে, সুতরাং আগে ওখানে কি হচ্ছে না হচ্ছে দেখি, তারপর এখন মুলতবি রইল। তার মানে ইডি যেটা চেয়েছিল সেটাই কিন্তু হলো। তৃণমূল কংগ্রেস যে মামলাটা করেছিল ওর তো কোনো ভ্যালু নেই, ওতে কোনো যায় আসে না। আবারও বলছি, বুঝতে পারছেন তো, ওই সংরক্ষণ তথ্য কি নিয়ে গেছে ওটা কোনো ম্যাটারই করে না। কিন্তু ইডি যেটা চাইছে যে ঘটনা ঘটেছে তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী যেভাবে ঢুকে গিয়ে সব ছিনিয়ে নিয়ে চলে এলেন, এটার তদন্ত করার প্রয়োজন রয়েছে। এবং জানেন যে সুপ্রিম কোর্টে যে মামলাটা ঠোকা হয়েছে সেখানে সিবিআই এনকোয়ারির অর্ডারটা তারা চাইছেন বের করে আনতে। ফলে ওই ম্যাটারে কিন্তু কলকাতা হাইকোর্ট কিছু করলো না। সুপ্রিম কোর্টে যেহেতু ফাইল হয়েছে, সুতরাং এখানে ওটাকে মুলতবি রেখে দেওয়া হলো। ফলে মানে সুপ্রিম কোর্টে ফাইল করার পরেও এই যে টাইমটা মাঝখানে খানিকটা নিল ইডি, সুপ্রিম কোর্টে ফাইল করেছিল কিন্তু লিভ নেয়নি ইডি। কারণ এই জন্যই নেয়নি, আমি কালকে বলেছিলাম যে লিভ যদি আগে নিত ইডি সুপ্রিম কোর্টে, যদি কালকে হিয়ারিংটা উঠতো সুপ্রিম কোর্টে, নিশ্চয়ই এই কল্যাণ ব্যানার্জিরা বলতেন যে দেখুন একদিন পরেই তো ওখানে হিয়ারিংটা আছে, তো এখানে এত আসার কি রয়েছে, একদিন আগে পিছু মানে কি খুব সমস্যা হয়ে যাবে। কারণ ইডি বলেছিল যে দ্রুত হিয়ারিংয়ের প্রয়োজন, তো দ্রুত হিয়ারিংয়ের প্রয়োজন, তো ধরুন কালকে মামলা উঠলো, তো বলতেন না কল্যাণ ব্যানার্জিরা সুপ্রিম কোর্টে যে দ্রুত মানে একদিন পরেই তো কলকাতা হাইকোর্টে হিয়ারিং আছে, তাহলে এর মধ্যে কি আছে, কালকে করতে দিন বললে হয়তো সুপ্রিম কোর্ট তখন হয়তো অ্যালাউ করে দিতে পারতো যে ও কালকে হিয়ারিং আছে হাইকোর্টে, তাহলে চলে যান হাইকোর্টে, হতে পারতো। তো ওই জন্যে যেটা আমারও কথা মনে হয়, কালকেও বলেছিলাম যে ইডি কিন্তু লিভ নেয়নি, ফাইল করেছে, লিভ নেয়নি। আসলে আজকের দিনটার জন্য অপেক্ষা করছিল ইডি, যে আগে হাইকোর্টটাকে মুলতবি করায়, ওখানে আগে স্টপ করায় করে তারপর আমরা এখানে লিভ নেব, এগোবে। দেখবেন এবার কালকের পরেই দেখবেন লিভের কথা শুনতে পাবেন, সুতরাং যেটা হলো ইডি কিন্তু ফার্স্ট যে ধাপ যদি বলেন সেটা উতরে গেল, হাইকোর্ট থেকে মামলাকে পুরোপুরি নিয়ে চলে গেল সুপ্রিম কোর্টে। এখন সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং, ওই ব্যাপারটা এনকোয়ারি কী হবে না হবে, কাদেরকে দিয়ে এনকোয়ারি করা হবে, এবং এই যে চিনি নিয়ে সব চলে যাওয়া এই যে বিষয়টা, এবার সুপ্রিম কোর্টের পুরো বিষয়টা হবে। সুপ্রিম কোর্ট এখন কি ডিরেকশন দেবে তার উপরে ভবিষ্যৎ নির্ভর করবে। ফলে এখানে যে প্রভাব খাটিয়ে ভীষণ প্রেশার দিয়ে একটা মামলার ব্যাপারটা যেটা আগের দিনও করার চেষ্টা হয়েছিল, সেই জায়গা থেকে অনেকটা রিলিফ বলা যায় ইডির ক্ষেত্রে। এবার যেভাবে আজকে সাবমিশন করার চেষ্টা করা হয়েছে, বলার চেষ্টা করা হয়েছে, সেইভাবে যদি সুপ্রিম কোর্টেও চলে, আমার ধারণা সুপ্রিম কোর্ট একটা ভালো কিছু অর্ডার করবে। এবং সেখানে চিন্তার ব্যাপার আছে মুখ্যমন্ত্রীর, সব জায়গাতেই তো ভাবছেন যে করে দেবো, তো ব্যবস্থা করে দেবো, যা কিছু করবো, পুলিশকে নিয়ে চলে যাবো, এই করবো, অর্ডারটাও মনে হচ্ছে আমাদের হয়ে, অর্ডারটাও বের করে নিয়ে চলে আসবো, এই যে একটা বিরাট আশায় এইসব করা, সেসব হলো না। পুরো মানে জল একেবারে ঢেলে দিল কার্যত বলা যায়। মানে এই ইডি সব পরিকল্পনাতে মামলা এখন সোজা সুপ্রিম কোর্টে মানে চলে গেল বিষয়টা, এখানে আর এই মুহূর্তে কিছু হবে না। এবার দেখা যাক দর্শক সুপ্রিম কোর্ট কী করে, তারপর কল্যাণ ব্যানার্জি বা আরও যারা আছেন তারা আবার কেমন ঝাড় খান মুখ্যমন্ত্রীর কাছ থেকে, সেটাও দেখতে হবে। কি করলি রে কল্যাণ, রাখতে পারলি না মামলাটাকে, জানি না এরকম কোনো আবার শুনতে হয় কিনা, দর্শক বলবেন।
ইডি কিন্তু খুব কড়াভাবে এগোচ্ছে দর্শক, ইডি কিন্তু খুব কড়াভাবে এগোচ্ছে, ইডি খুব সিরিয়াসলি এগোচ্ছে। যারা আজকে দেখেছেন লাইভ স্ট্রিমিং তারা হয়তো বুঝতে পারবেন ইডি কিন্তু খুব কড়াভাবে এগোচ্ছে। তারা কিন্তু এটাকে ছাড়বে না, এটাকে ছাড়বে না। কারণ মমতা ব্যানার্জি নিজের ফাঁদে পড়ে গেছেন, ডকুমেন্টেড হয়ে গেছে এই ছিনিয়ে ফাইলপত্র ডিভাইস ছিনিয়ে নেওয়া, ছিনিয়ে এনেছেন এবং নিজে মুখে বলেছেন আমি এনেছি। ফলে ওইসব বললে হবে না, আমার পার্টির তথ্য ওইসব না, আপনি তদন্তে ব্যাঘাত ঘটিয়েছেন, ওখান থেকে জোর করে সব ছিনিয়ে নিয়ে চলে এসছেন। ফলে এর ফল কিন্তু আপনাকে ভোগ করতেই হবে। দর্শক বলবেন যা হলো আজকে কলকাতা হাইকোর্টে, আপনাদের কি মত অবশ্যই বলবেন, যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।